আশিয়ান প্লেনে ওঠার আগে অবধি শুধু তাহমিদ, তামসিদ ও তাসজিদের কাছ থেকে তার মায়ের আপডেটই নিয়েছে। আশিয়ান বুঝতে পারল না তার মায়ের কি এমন হয়েছে যে ডিরেক্ট আইসিইউতে অ্যাডমিট করতে হয়েছে। দুজন ঢাকায় পৌঁছে গেছে আধা ঘন্টার মধ্যেই। আশিয়ান উদিতাকে বাসায় পৌঁছে দিয়ে সোজা অ্যাপোলো হসপিটালে ছুটল। উদিতা বাসায় এসে দেখল বাসায় এনা ছাড়া আর কেউ নেই। এনার চোখ ফোলা ফোলা লাগছে উদিতার কাছে। এনা উদিতাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না। উদিতাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সে। উদিতার মনে ধক করে ওঠে। উদিতা এনার পিঠে হাত বুলিয়ে উৎকণ্ঠিত হয়ে বলে ওঠে, আপু কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? প্লিজ খুলে বলো আমাকে। এনা হেঁচকি তুলে তুলে কাঁদছে। উদিতা এনাকে একটু স্বস্তি হওয়ার সুযোগ দিল। এনাকে এক গ্লাস পানি এগিয়ে দিতেই এনা ঢকঢক করে গ্লাসের পানিটুকু খেয়ে নিল। নিজেকে শান্ত করার চেষ্টা করল সে, কিন্তু পারল না। কেঁদে কেঁদেই উদিতাকে বলল, এনার কথা শুনে উদিতার বুকটা হু হু করে ওঠে। এক সপ্তাহের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না উদিতা। এনাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, এসব কি বলছো আপু তুমি? মায়ের করোনা কিভাবে কি হলো? উদিতা হতবাক হয়ে শুনে গেল শুধু এনার কথা। কিছু বলার ভাষা খুঁজে পেল না সে। মিসেস ইয়াসমিনকে সে অনেক ভালোবাসে। নিজের মায়ের মতো মনে করে ওনাকে সে কখনো শাশুড়ি বলে গণ্য করেনি। নিজের মায়ের মতোই আপন মনে করে এসেছে। সেই মায়ের আজ এই অবস্থা। মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে উদিতার। চোখ ফেটে দুফোঁটা জল গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। আজ সকাল পর্যন্ত তো এত হাসি খুশি ছিল। অল্প সময়ের ব্যবধানে আজ এরকম শোকের ছায়া নেমে এলো তাদের জীবনে। আমাদেরকে আগে কেন জানাওনি আপু? এনা দুহাত দিয়ে নিজের চোখের জল মুছে কান্নার স্বরে বলল, উদিতা আবারও জিজ্ঞেস করল, বাসায় তুমি একা কেন আপু? বাকিরা কই? উদিতা অনেক অবাক হলো এসব শুনে। রোগ তো আল্লাহই দেন, আবার শিফাও তিনিই দান করেন। তাই বলে বাপের বাড়ি চলে যেতে হবে? এটা কেমন কথা? উদিতা এনার মাথায় হাত বুলিয়ে নিজেকে শক্ত করে বলল, শোনো আপু, কখনো অধৈর্য হয়ে না। এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা মাত্র। আমাদের মায়ের কিচ্ছু হবে না। তুমি একটু চিন্তা করো না, মাকে সুস্থ হতেই হবে। আমাদের মা ঠিকই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে আমাদের মায়ের সুস্থতা চাইব। দেখবে আল্লাহ আমাদের কখনো নিরাশ করবেন না। উদিতার কথা শুনে এনা মনে শান্তি পেল। আশার আলো জ্বলে উঠল তার মনে। হ্যাঁ, সে আল্লাহর কাছে নিজের মায়ের প্রাণ ভিক্ষা চাইবে। আল্লাহ নিশ্চয়ই তাকে ফিরিয়ে দেবেন না। উদিতা ড্রয়িং রুমেই নিজের বোরখা হিজাব খুলে এনাকে জিজ্ঞেস করল, আপু তোমার মুখ এত শুকনো লাগছে কেন? কিছু খাও নাই এখনো? তা বললে তো হবে না আপু। না খেলে যে তুমিও অসুস্থ হয়ে পড়বে। সামান্য হলেও তো খেতে হবে আপু। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। একটু মানা করতে পারবে না, চুপচাপ খেয়ে নেবে।
এনা মানা করতে গিয়েও পারল না। বুঝতে পারছে উদিতা তাকে না খাইয়ে ছাড়বে না। উদিতা প্রথমে নিচের রুমে গিয়ে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে রান্নাঘরে এসে এনার জন্য খাবার তৈরি করতে লাগে। তাড়াহুড়োর সাথে আলু ভর্তা, ডিম ভাজি এবং মাছ ভাজা করলো সে। সাথে সাদা ভাত রান্না করলো। বেগুনের পুরিও বানিয়ে ফেললো ঝটপট। এত জলদির মধ্যে এর বেশি কিছু করতে পারেনি সে। খাবার বেড়ে নিয়ে এনার কাছে গিয়ে নিচে তাকে মুখে তুলে খাইয়ে দিল, কারণ এনা নিচে ভাত খেতে চাইছে না। মায়ের চিন্তায় মনটা ভালো নেই তার। উদিতা তাকে খাইয়ে দিয়ে নিচেও সামান্য খেয়ে নিল। এনাকে সঙ্গ দিতে এনার রুমেই তার সাথে শুয়ে পড়ে সে। মনে হাজারো চিন্তার ঝড় বইছে তার। আশিয়ানের কথা ভাবছে সে। না জানে কি করছে মানুষটা মায়ের অসুস্থতার কথা শুনে। আশিয়ান কিভাবে যে ড্রাইভ করে হসপিটালে এসে পৌঁছিয়েছে তা সে নিজেও বলতে পারবে না। তাসজিদ নিচে ছিল। আশিয়ানকে দেখতে পেয়ে এগিয়ে গেল সে। আশিয়ান প্রায় দৌড়ে তাসজিদের কাছে এলো। তাসজিদ আশিয়ানের হাত ধরে হসপিটালের ভিতরে ঢোকে। লিফটে করে 7 তলায় গিয়ে পৌঁছয় ওরা দুজন। তাসজিদের মুখটা মলিন হয়ে আছে। আশিয়ানের চোখ বারবার ভিজে আসছে। কিছু বুঝতে পারছে না সে। মিসেস ইয়াসমিনের চিকিৎসা ভিআইপি সাইডে হচ্ছে। নামি দামি ডক্টররা ওনার চিকিৎসা করছেন। আইসিইউ কেবিনের বাইরে পরিবারের সবাইকে দেখতে পেল আশিয়ান। মিস্টার মোর্শেদের চেহারা টেনশনে কালো হয়ে গেছে। প্রাণপ্রিয় স্ত্রীর এই অবস্থা মেনে নিতে পারছেন না তিনি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ওনার। আশিয়ানকে দেখে নিজেকে তিনি স্বাভাবিক করলেন। আশিয়ান তার মায়ের পাগল। এখন উনি যদি স্বাভাবিক না হন তাহলে আশিয়ান পুরোপুরি ভেঙে পড়বে। আশিয়ান দৌড়ে এসে মিস্টার মোর্শেদের সামনে দাঁড়ালো। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা, ও বাবা, বলো না আম্মুর কি হয়েছে, বলো। নিজেকে কন্ট্রোল করো আশিয়ান, তোমার মায়ের কোভিড ধরা পড়েছে। অবস্থা ভালো না তেমন। ডক্টররা আশা দিতে পারছেন না। জানি না কি হবে। আশিয়ান হতভম্ব হয়ে গেছে মিস্টার মোর্শেদের কথা শুনে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। তার মাথায় কিছু ঢুকছে না। কি থেকে কি হয়ে গেল এসব। আশিয়ান মিস্টার মোর্শেদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মিস্টার মোর্শেদের চোখ থেকেও পানি পড়ছে অনবরত। তাহমিদ এগিয়ে এসে আশিয়ানকে নিজের কাছে টেনে আনলো। আশিয়ান অনবরত ফুপিয়ে কেঁদে যাচ্ছে বাচ্চাদের মতো। যে ছেলেটা এত স্ট্রং পার্সোনালিটির একজন ব্যক্তি, সে আজ তার মায়ের এমন অবস্থার কথা শুনে পাগলের মতো কান্না করছে। উদিতার ভাই শাহরিয়ারও হসপিটালে ছিল। এগিয়ে এসে আশিয়ানকে সান্ত্বনা দিতে লাগলো সে। মিস্টার মোর্শেদ কোন মুখে সান্ত্বনা দিবেন ছেলেকে তিনি বুঝতে পারছেন না। কী বা করার আছে ওনার। সব কিছু আল্লাহর হাতে এখন। হায়াত মাউতের মালিক তিনি। একমাত্র তিনিই জানেন মিসেস ইয়াসমিন বাঁচবেন নাকি বাঁচবেন না। তাসজিদের চোখ লাল হয়ে গেছে। বোঝাই যাচ্ছে অনেক কেঁদেছে সে। তাহমিদ নিজেকে বহুত কষ্টে সামলে রেখেছে। সবাই যদি ভেঙে পড়ে তাহলে কাকে কে সামলাতে পারবে। সংসারের বড় ছেলে হওয়ায় তার উপর দায়িত্বের ভারও অনেক। ডক্টরের পারমিশন পেয়ে আশিয়ান তাসজিদের সাথে কেবিনে প্রবেশ করলো। তাসজিদ নিজেও একজন ডক্টর হবে 2-3 বছর পরে। মেডিকেলের স্টুডেন্ট সে, তাই এসব কিছু সে ভালোই বোঝে। দুজনের মুখে মাস্ক, হাতে গ্লাভস ও পরনে অ্যাপ্রন। আশিয়ান কেবিনে ঢুকে বেডের দিকে তাকায়। এগিয়ে গিয়ে মিসেস ইয়াসমিনের ওপর চোখ রাখে সে। মুহূর্তেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে গিয়ে তার মায়ের হাতের ওপর পড়ে। এই কদিনে কি অবস্থা হয়েছে ওনার। ফর্সা মুখ শুকিয়ে একদম পাংশুটে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো যেন কোটরে বসে গেছে। শরীরও একদম শুকিয়ে গেছে। মিসেস ইয়াসমিনের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে ক্যানেলা, আরও কত কি লাগানো আছে যা আশিয়ান জানে না। মিসেস ইয়াসমিন চোখ বন্ধ করেছিলেন। হাতের ওপর পানির ফোঁটা পড়ায় পিটপিট করে চোখ মেলে তাকান তিনি। আশিয়ানকে দেখতে পেয়ে খুশিতে ওনারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আশিয়ান মিসেস ইয়াসমিনের হাত ধরে নিজের গালের সাথে লাগিয়ে কেঁদে ফেলে। মিসেস ইয়াসমিনের মুখ থেকে অক্সিজেন মাস্কটা একটু সরিয়ে দেয় তাসজিদ। মিসেস ইয়াসমিন আদো আদো কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে ওঠেন,
আশিয়ান চোখের জল ফেলে ধরা গলায় বলে। হ্যাঁ আম্মু, আমি এসেছি। দেখো তোমার আশিয়ান এসেছে আম্মু। মিসেস ইয়াসমিন মৃদু হেসে জবাব দেন। আশিয়ান আবারও কেঁদে দিয়ে বলে। এইসব কথা কখনো বলবে না আম্মু, তুমি একদম সুস্থ হয়ে যাবে, দেখো আবার আম্মুর কিচ্ছু হবে না। মিসেস ইয়াসমিন আর কিছু বলতে পারলেন না। তাসজিদ ওনার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল, নয়তো শ্বাসকষ্ট উঠে যাবে পরে। আশিয়ান মিসেস ইয়াসমিনের কপালে চুমু খেয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। মিসেস ইয়াসমিন চাইছিলেন আশিয়ান যেন ওনার কাছে থাকে, কিন্তু তিনি বলতে পারলেন না। আশিয়ান সারা রাত কেবিনের বাইরেই বসেছিল। সারা দিনের মাঝে কিছুই তার পেটে পড়েনি, একটু পানি ছাড়া। বাকিরা জোর করেও তাকে খাওয়াতে পারেনি। তাজিম এনাকে ফোন দিয়ে সব বলেছিল। উদিতা আশিয়ানের কথা শুনে রাতে আর একটুও খেতে পারেনি। তার স্বামী না খেয়ে বসে আছে হসপিটালে, তাহলে সে কিভাবে খাবে? রাতে আশিয়ান বাসায় ফেরেনি আর, কেবিনের বাইরের চেয়ারেই চুপচাপ বসেছিল। মিস্টার মোরশেদ শাহরিয়ারকে একবার বলেছিলেন উদিতাকে নিয়ে নিজের বাসায় চলে যেতে, কিন্তু সে সাপ মানা করে দিয়েছে, কারণ শাশুড়িকে এই অবস্থায় ফেলে উদিতা নিজেও তার বাসায় কখনো যাবে না। রাতটা নির্ঘুম কেটেছে সবার। পরদিন সকালে আশিয়ান বাসায় এলো তাহমিদের সাথে। উদিতা নিজের রুমেই ছিল। আশিয়ানের টকটকে লাল চোখজোড়া দেখে বুকটায় মোচড় দিয়ে ওঠে তার। সারা রাত ঘুমায়নি, এর মাঝে বোঝাই যাচ্ছে অনেক কান্না করেছে সে। আশিয়ান উদিতার সাথে কোনো কথা বলল না, চুপচাপ কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদিতা বুঝতে পারল যে আশিয়ানের মুড অফ, তাই সেও তাকে এতটা না ঘাটিয়ে রান্নাঘরে গিয়ে আশিয়ানের জন্য সুগন্ধি চা আর হালকা কিছু নাস্তা নিয়ে এলো। আশিয়ান একদম গোসল সেরে বেরিয়ে বিছানায় বসে রইল চুপচাপ। উদিতা আশিয়ানের হাতে চায়ের মগটা ধরিয়ে দিয়ে টাওয়াল দিয়ে তার মাথাটা ভালো মতন মুছে দিল। আশিয়ান চুপচাপ চাটা খেয়ে নিল। উদিতা নাস্তার প্লেট এগিয়ে দিতেই আশিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি খাবো না কিছু। উদিতা কোনো কথা না বলে মুখে তুলে এক প্রকার জোর করে খাইয়ে দিল তাকে। পেটে খিদে থাকায় আশিয়ানও বিশেষ বাধা দিতে পারেনি। উদিতা এঁটো থালা বাসনগুলো রান্নাঘরে রেখে এসে আশিয়ানের পাশে বসল। আশিয়ান উদিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিজেকে সে কোনো মতেই সামলাতে পারছে না। সারা বাসাটা খালি খালি লাগছে, এসব সে মেনে নিতে পারছে না। উদিতা কান্না করল না, আশিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আপনি এভাবে ভেঙে পড়লে হবে বলুন তো? ভুলে যাবেন না আপনি মায়ের সব থেকে বেশি আদরের ছেলে। আমাদের এখন মাকে উৎফুল্ল রাখতে হবে। আপনাকে এই অবস্থায় দেখলে মা নিজেই বাঁচার আশা হারিয়ে ফেলবেন। আপনি কি সেটা চান বলুন? নিজেকে শক্ত রাখুন, অ্যাটলিস্ট বাবার মুখের দিকে তাকিয়ে। বাবা বাইরে নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে উনি নিজেও পুরোপুরি ভেঙে পড়েছেন। আপনি এমন কান্নাকাটি করলে এনা আপু, তাসজিদ ভাইয়া, বড় ভাইয়া, বাবা ওনারাও ভেঙে পড়বেন। দোয়া করুন মায়ের জন্য, আল্লাহ যাতে খুব দ্রুত ওনাকে সুস্থ করে দেন। এখন দোয়া ছাড়া আমাদের তেমন কিছুই করার নেই। কান্না সব কিছুর সমাধান নয়। উদিতার অনুপ্রেরণামূলক কথা শুনে আশিয়ান বহুত কষ্টে নিজেকে সামলে নিল। কান্না থামিয়ে উদিতার বুকে মাথা রেখে চুপচাপ বসে রইল। উদিতা পরম যত্নে আশিয়ানের চুলে বিলি কাটছে। উদিতা নরম কণ্ঠে আবারও বলে ওঠে, আপনি হসপিটালে যাওয়ার সময় আমাকে সাথে নেবেন। এই মুহূর্তে মায়ের কাছে আমাদের থাকা প্রয়োজন। ডক্টর হয়তো কেবিনে আমাদেরকে অ্যালাউ করবে না, কিন্তু আমাদের দুজনকে ওনার পাশে থাকতে হবে। এতে মায়ের আর একা অনুভব হবে না, উনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আমরা ওনাকে সাহস জুগিয়ে দিব। এই রোগটা থেকে উনি খুব দ্রুতই সেরে উঠবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, মা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আশিয়ান উদিতার কথা শুনে এবার পুরোপুরি শান্ত হয়ে গেল। মনে নতুনভাবে আশার আলো জেগে উঠেছে তার। ডক্টরটা তো ডিরেক্টলি বলে দিয়েছে সুস্থ হওয়ার সম্ভাবনা তেমন নেই। এর জন্যেই তো সবাই এত ভেঙে পড়েছে।
আশিয়ানও কেঁদে কেটে বুক ভাসাচ্ছে। তবে উদিতার কথায় কিছু তো এমন ছিল যেটা নতুন করে আশার আলো জ্বালিয়ে দিয়েছে আশিয়ানের বুকে। আশিয়ান ভালো করে চোখ দুটো মুছে নিল। উদিতার কথায় সায় জানিয়ে পড়ল, ঠিক বলেছ তুমি, এভাবে কেঁদে কেটে কিছুই হবে না। ডক্টররা কি বলবে? আল্লাহ চাইলে দ্রুত আমাদের আম্মু সুস্থ হয়ে যাবেন। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমি নিজের হায়াতের বিনিময়ে হলেও আমার আম্মুকে চাই। উদিতা, তুমি তৈরি হয়ে নাও, আমরা আমাদের আম্মুর কাছে যাব। উদিতা আশিয়ানের মাথায় হাসি মুখে হাত বুলিয়ে দিল। তারপর বসা থেকে উঠে গিয়ে বোরখা পরে তৈরি হতে লাগলো। আশিয়ানও তৈরি হয়ে নিল। তারপর তাহমিদকে বলে দুজন বাসা থেকে বেরিয়ে এলো। আশিয়ানের গাড়ি মাহবুব ড্রাইভ করছে। আশিয়ান উদিতার সাথে পিছনে বসেছে। ড্রাইভ করার মতো শক্তি ও ইচ্ছে কোনোটাই নেই তার। 25 মিনিটের মধ্যে হসপিটালে এসে পৌঁছে গেল দুজন। আশিয়ান উদিতার হাত ধরে হেঁটে গিয়ে লিফটে উঠল। লিফট 7 তলায় এসে নামতেই দুজন লিফট থেকে বেরিয়ে নির্দিষ্ট কেবিন লক্ষ্য করে এগিয়ে গেল। মিস্টার মোর্শেদ ওয়েটিং সিটে বসে আছেন। পাশে মিস্টার এনামুল নিজের ভাইকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন সমানে। মিসেস ইয়াসমিনের অবস্থার কোনো উন্নতি হয়নি, আগের মতোই খারাপ অবস্থা। ডক্টররা তাদের বেস্ট চিকিৎসা দিচ্ছে ওনাকে, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। উদিতা হাতে স্যানিটাইজার মেখে নিল। আশিয়ান মিস্টার মোর্শেদকে সান্ত্বনা দিচ্ছে। ডক্টর এসে বলল যে কেবিনে রোগীর কাছে ওরা কাউকে অ্যালাউ করবে না। উদিতা চোখ রাঙিয়ে তাকালো ছেলে ডক্টরটির দিকে। কটমট কণ্ঠে বলল, আপনাকে এত ভাবতে হবে না। রোগীর পরিবারের লোকজন অবশ্যই যাবে রোগীকে দেখতে। আপনাদের এসব ফালতু নিয়ম মানার কোনো আগ্রহ নেই আমার। সামনে থেকে সরুন, আমি ভেতরে যাব। ডক্টর হতভম্ব হয়ে গেছে উদিতার ধমক দিয়ে কথা বলা শুনে। বেচারার সাথে এর আগে এমন করে আর কেউ কখনো কথা বলেনি। দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। উদিতা ডক্টরকে ডিঙিয়ে কেবিনের ভিতর প্রবেশ করলো। পিছন থেকে আশিয়ান ডক্টরকে আশ্বস্ত করলো। ডক্টর আর বাধা দিতে পারল না। তবে মনে মনে ক্ষেপে গেছে উদিতার উপর। তাসজিদও ভিতরে ঢুকেছে উদিতার পিছন পিছন। উদিতা মিসেস ইয়াসমিনের বিছানার পাশের টুলের ওপর বসল। ঔষধের গন্ধ, ফিনাইলের গন্ধ সব মিলিয়ে এক ধরনের ছাঝালো গন্ধ এসে নাকে ধাক্কা মারল উদিতার। নাকমুখ কুঁচকে গেল তার। মিসেস ইয়াসমিন সজাগই ছিলেন, তবে ওনার শরীর প্রচণ্ড দুর্বল, তাই চোখ বন্ধ করে আছেন। উদিতা মিসেস ইয়াসমিনের ক্যানেলা লাগানো হাতে আলতো করে চুমু খেয়ে বলল, মা, আমি আসছি, দেখো। উদিতার কণ্ঠ শুনতে পেয়ে মিসেস ইয়াসমিন দুর্বলভাবে চোখ মেলে তাকালেন। উদিতাকে দেখে ইশারায় জিজ্ঞেস করলেন তিনি যে সে কেমন আছে। উদিতা মিষ্টি হেসে জবাব দিল, তোমাকে অনেক মিস করছিলাম মা। তোমাকে ছাড়া বাসাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই দেখো এখানেই চলে এসেছি। মিসেস ইয়াসমিনের চেহারা জ্বলজ্বল করছে উদিতাকে দেখে। উদিতার কথা শুনে তিনি অনেক খুশি হলেন। কিছু বলতে চাইলেন তিনি। তাসজিদ সেটা বুঝতে পেরে মাস্কটা একটু সরিয়ে দিল। মিসেস ইয়াসমিন দুর্বল ও নিভু নিভু কণ্ঠে বললেন, উদিতা মিসেস ইয়াসমিনের হাত আলতোভাবে ধরে মুচকি হেসে বলল, আমি তোমার কাছেই থাকবো মা, তুমি একটু চিন্তা করো না। তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। মিসেস ইয়াসমিন প্রশান্তির হাসি দিয়ে উদিতাকে নিভু নিভু কণ্ঠে বললেন, বাচ্চার কথা শুনে উদিতা সামান্য থমকে গেল। একটু লজ্জাও পেল সে, কারণ তার সামনে তাসজিদ ছিল। সে হয়তো শুনেছে তার মায়ের কথা। উদিতা মুচকি হাসি দিয়ে পড়ল, তোমার শখ অবশ্যই পূরণ হবে মা, তুমি একটু চিন্তা করো না। আগে তুমি সুস্থ হয়ে যাও, তারপর দেখবে তোমার সকল ইচ্ছে পূরণ হবে। তাসজিদ আর মিসেস ইয়াসমিনকে কথা বলতে দিল না। খুব দ্রুত মাস্কটা লাগিয়ে দিল সে। উদিতা মিসেস ইয়াসমিনের পাশেই বসে রইল। উদিতাই হয়তো একমাত্র মেয়ে যে এরকম রেকর্ড ব্রেক করেছে। মানুষ করোনা ভাইরাসকে প্রচণ্ড ভয় পায়, অথচ তার মনে ছিটেফোঁটা ভয়ও কাজ করছে না।
তার কাছে সব স্বাভাবিক মনে হচ্ছে। ডক্টররা রোগীর কেবিনে এভাবে কাউকে অ্যালাউ করেন না, কিন্তু উদিতা তাদের এসব রুলসের ধারও ধারেনি। তার মতে রোগীর কাছে রোগীর প্রিয়জন থাকলে সে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে, মনে সাহস আসে। কাছের মানুষ থাকলে মনে স্বস্তি আসে। তাসজিদ পেরিয়ে যেতেই আশিয়ান কেবিনে প্রবেশ করে। উদিতা আশিয়ানকে দেখে বলল, আপনি সবাইকে বাসায় পাঠিয়ে দিন। ওনারা সারা দিন ধরে নাওয়া খাওয়া বাদ দিয়ে এখানে পড়ে আছেন। পরে তো ওনারাও অসুস্থ হয়ে পড়বেন। আপনি জোর করে হলেও সবাইকে বাসায় পাঠিয়ে দিন। আমরা আছি এখানে মায়ের পাশে, যান। আশিয়ান সাই জানিয়ে চলে গেল। উদিতা মিসেস ইয়াসমিনের হাত ধরে ঠাই বসে রইল। একজন নার্স এসে কিসের একটা ইনজেকশন পুশ করলো মিসেস ইয়াসমিনের হাতে। উদিতা চেয়ে চেয়ে দেখছে শুধু। আশিয়ান সবাইকে এক প্রকার জোর করে বাসায় পাঠিয়ে দিল। তারপর কেবিনে এসে ঢুকে এক কোণে রাখা কাউচের উপর বসে পড়ল। মিসেস ইয়াসমিনও ঘুমিয়ে গেছেন ততক্ষণে। উদিতা জায়গা থেকে নড়ল না, তবে আশিয়ানের দিকে তাকিয়ে রইল। আশিয়ানও উদিতার দিকে এক নজরে তাকিয়ে আছে। প্রায় 2 ঘন্টা পর তাসজিদ আর তাহমিদ হসপিটালে এলো। আশিয়ান আর উদিতার জন্য খাবার নিয়ে এসেছে তারা। বাকিদেরকে সাথে আনেনি ওরা। মিস্টার মোর্শেদকে মানা করেছে এখন আসতে। এনা আশিয়ানের ফোনে ভিডিও কল দিয়ে মাকে দেখছে চুপচাপ। পুরো কেবিনে পিনপতন নীরবতা বিরাজ করছে। তাহমিদ কেবিনের বাইরে থেকে আশিয়ানকে কল দিল। আশিয়ান বাইরে এসে তাহমিদ আর তাসজিদকে দেখতে পেল। আশিয়ান উদিতাকে নিয়ে ক্যান্টিনে চলে গেল খাবার খেতে। তাসজিদ গিয়ে কেবিনের ভিতর বসলো। দুজন দুপুরের খাবার অল্প করে খেয়ে নিল। কাল রাত থেকে উদিতা শুধু মনে মনে দোয়া করছে মিসেস ইয়াসমিনের সুস্থতার জন্য। রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছে সে। মোনাজাতে মিসেস ইয়াসমিনের সুস্থতা চেয়ে কান্না করেছে। তার একটাই চাওয়া, মিসেস ইয়াসমিন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, বাসায় আগের মতো আনন্দ বিরাজ করুক। এতদিনে এটা সে বুঝতে পেরেছে যে সারা বাসার প্রাণী হলেন মিসেস ইয়াসমিন। তিনি না থাকলে কেমন অন্ধকার মনে হয় সব। খাওয়া শেষে দুজন কেবিনের বাইরে এসে দাঁড়ালো। আশিয়ান একটা দরকারে নিচে যাবে, তাই উদিতা একাই কেবিনে প্রবেশ করলো। আশিয়ান নিচে চলে গেল। নিচে আসতেই কারো আর্তনাদের শব্দ কানে আসে আশিয়ানের। একটা লোক ডক্টরের পায়ের কাছে পড়ে কান্না করছে। আশিয়ানের কৌতূহল হলো ভীষণ। এগিয়ে গেল সে ওখানে। লোকটার পাশে একজন পোয়াতি মেয়ে স্ট্রেচারে শুয়ে পেট চেপে ধরে ব্যথায় কাতরাচ্ছে। এমন দৃশ্য দেখে আশিয়ানের ভ্রু কুঁচকে গেল। একদম কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো যে এখানে হচ্ছেটা কি। ডক্টর নির্বিকারভাবে জানালো টাকা ছাড়া অপারেশন করা সম্ভব হবে না। আশিয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হচ্ছেটা কি এখানে? ডক্টর ভ্রু কুঁচকে তাকালো আশিয়ানের দিকে। কঠোর কণ্ঠে বলল, কে আপনি? আপনি এসে নাক গলাচ্ছেন কেন? ডক্টর চিনতে পারেনি আশিয়ানকে, তাই এরকম ভাবে বলল। আশিয়ান চিবিয়ে চিবিয়ে যে লোকটা কান্না করছিল ওই লোকটাকে জিজ্ঞেস করলো। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? লোকটি দুহাত দিয়ে চোখ মুছে কান্নার স্বরে বলল, ভাই, আমি ওনার পায়ে ধরে বলেছি আমার বউয়ের ডেলিভারি করার জন্য টাকা আমি এখনও কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। কয়েকদিন সময় দিলে আমি সব টাকা ম্যানেজ করে দিয়ে দিব বলছি, কিন্তু ওনারা রাজি হচ্ছেন না। টাকা জমা না দিলে আমার বউয়ের অপারেশন করবে না ওনারা। আমি এখন কি করব ভাই? আমার বউটা যে মরে যাবে। মেয়েটার দিকে তাকালো একবার আশিয়ান। বয়স 22 কি 23 হবে। প্রসব বেদনায় ছটফট করছে অনবরত। আশিয়ান রক্তচক্ষু মেলে ডক্টরের দিকে তাকালো। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। একটা মানুষ মরে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। তারা টাকা নিয়ে পড়ে আছে। আশিয়ান মুখের মাস্ক সরিয়ে ঠাস করে এক চর বসিয়ে দিল ডক্টরের গালে। করিডোরের পরিবেশ মুহূর্তেই শান্ত হয়ে গেল। আশিয়ানকে দেখে ডক্টর বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। আশিয়ান ডক্টরের অ্যাপ্রনের কলার ধরে বলল, এক্ষুনি এই মেয়েটার অপারেশনের ব্যবস্থা করবি, নাহলে এমন অবস্থা করবো যে সারা জীবনের জন্য ডক্টরগিরি ছুটে যাবে। দেখে নেব কি করে হাসপাতালে চাকরি করিস। আশিয়ানের ধমকে ম্যাজিকের মতো কাজ হলো। আরও দুজন ডক্টর এগিয়ে এসে মহিলাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। এই ডক্টর আশিয়ানকে অনুরোধ করে বলল, আপনার পায়ে পড়ে এমন কিছু করবেন না প্লিজ।
একটা টাকাও লাগবে না, আমার টাকা দিয়ে আমি অপারেশন করাবো। আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের বেস্টটা দিয়ে চিকিৎসা করব। আশিয়ান আঙ্গুল পেঁচিয়ে বলল। মনে থাকে যেন, শুধু এই মেয়ের ক্ষেত্রেই নয়, যে দরিদ্র মানুষটাই আসবে এখানে তার জন্য বেস্ট চিকিৎসা হয়। কোনো ধরনের হেলাফেলা চলবে না, নয়তো কিভাবে তোমরা হাসপাতালের ডক্টর হিসেবে থাকো সেটাও আমি দেখে নেব। মাইন্ড ইট। সবার চাকরি খাওয়া আমার বাম হাতের খেলা। জি জি, বুঝেছি। ডক্টর তাড়াহুড়ো করে চলে গেল। লোকটা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। আশিয়ান লোকটির দিকে তাকিয়ে মুচকি হেসে মানিব্যাগ বের করে সেখান থেকে 10,000 টাকা ও তার অফিসের কার্ড বের করে লোকটিকে হাতে ধরিয়ে দিয়ে বলল। এই টাকাটা রাখুন, বাচ্চা হলে তার জন্য কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেবেন। আর হ্যাঁ, কোনো দরকার লাগলে আমার কার্ডের এই নাম্বারে কল দিয়ে আমার পিএর সাথে কথা বলবেন। আর আমি বর্তমানে এই হসপিটালের 7 তলার ডান পাশের অপোজিট সাইডে আছি। বেবি হলে আমাকে জানাবেন কিন্তু। এখন অপারেশন করতে কোনো টাকা লাগবে না, এমনকি যাবতীয় ওষুধের জোগাড়ও ওরাই করে দেবে। টেনশন করবেন না, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন। লোকটির চোখে জল, মুখে হাসি নিয়ে আশিয়ানকে কৃতজ্ঞতার সহিত বলল। আমি জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। আল্লাহ আপনার অনেক ভালো করবেন। আপনার আম্মুর জন্য দোয়া রইল। আশিয়ান মুচকে হাসি দিয়ে মুখে মাস্ক লাগিয়ে চলে গেল তার দরকারি কাজে। লোকটা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে রইল আশিয়ানের যাওয়ার পানে। আশিয়ান আর উদিতা আজকে সারা দিন রাত হসপিটালেই ছিল। উদিতা মিসেস ইয়াসমিনকে প্রচুর সাহস জুগিয়ে দিয়েছে। মিসেস ইয়াসমিন যেন মনে বল পেলেন। মিসেস ইয়াসমিনের পাশে বসে মিষ্টি স্বরে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে উদিতা। আল্লাহর কুদরতে 5 দিন শেষে মিসেস ইয়াসমিনের অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন। আশিয়ান আর উদিতা ডক্টরদের পাশাপাশি ওরাও মিসেস ইয়াসমিনের প্রচুর খেয়াল রেখেছে। আশিয়ান নামাজ পড়ে শুধু মায়ের জন্য মোনাজাতে কান্নাকাটি করত প্রচুর। উদিতাও সেম। তাসজিদ, এনা, তাহমিদ থেকে শুরু করে পরিবারের সবাই মিসেস ইয়াসমিনের সুস্থতার জন্য মনে প্রাণে দোয়া করেছে। মিস্টার মোর্শেদ এতিমখানায় শিশুদেরকে কাপড় চোপড় বিলিয়ে দিয়েছেন। আশিয়ান 5টা গরু জবাই দিয়ে প্রত্যেক গরিব ও হতদরিদ্র মানুষদের বিলিয়ে দিয়েছেন। তাহমিদ আর তাসজিদও পথ শিশুদেরকে টাকা পয়সা বিতরণ করেছে। উদ্দেশ্য একটাই, মিসেস ইয়াসমিনের সুস্থতা। তাসকিন মিসেস ইয়াসমিনের অসুস্থতার কথা শোনা মাত্রই ঘোরাঘুরি বাদ দিয়ে আলিয়াকে নিয়ে বাসায় ফিরে এসেছে। আজ পুরো 1 সপ্তাহ পর ডক্টর মিসেস ইয়াসমিনকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিল। মিসেস ইয়াসমিন এখন অনেকটাই সুস্থ হয়ে গেছেন। মিস্টার মোর্শেদ তো আড়ালে প্রিয়তমা স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করেছেন। সন্তানদের বাপ যদি এমন পাগল টাইপের হয় তবে বাচ্চারা কেমন হবে তা বোঝাই যায়। মিসেস ইয়াসমিন তৃপ্তির একটা হাসি দিলেন। তার সংসার পুরোপুরি পরিপূর্ণ। বাসাটা আজ ভরা ভরা লাগছে উদিতার কাছে। অবশেষে ঘরে আগের সেই শান্তি ফিরে এলো। আশিয়ান খুশিতে উদিতাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে। মায়ের সুস্থতার খুশিতে ছেলেটা পুরো পাগল হয়ে গেছে যেন। তাহমিদের সাথে ঝগড়া করে বাসায় এসেছে কেয়া। তাহমিদের সাথে গত 3 দিন ধরে কোনো কথা বলে না সে চায়নি বাপের বাড়ি যেতে, তাও তাদের কথায় যেতে হয়েছে। মিসেস ইয়াসমিনকে জড়িয়ে ধরে হাঁপস নয়নে কান্না করেছে সে এই দুঃখে। খুশির খবরের মধ্যে আর একটা খুশি হলো আলিয়া প্রেগনেন্ট। মাত্র 1.5 মাস চলছে তার। মিসেস তারানা তো খুশিতে আত্মহারা। বাসায় আত্মীয় স্বজনরা এসে মিসেস ইয়াসমিনকে দেখে গেলেন। সাথে আলিয়াকেও দোয়া করে গেলেন সবাই। উদিতা আর কেয়া মিসেস ইয়াসমিনের প্রচুর খেয়াল রাখে, সাথে আলিয়ারও। আলিয়া এখন উদিতার সাথে স্বাভাবিক আচরণ করে, হিংসা করে না আর সে উদিতাকে। এতে উদিতাও খুশি, কিন্তু তারিন উদিতাকে এখনও পছন্দ করে না। তবে আর ক্ষতি করার চেষ্টা করেনি সে তার। আশা এসেছিল মিসেস ইয়াসমিনকে দেখতে, তবে একা নয়, সাথে তার ফিয়ন্সেও এসেছিল। ছেলেটা অনেক ভালো,
মিশুকও প্রচুর। বেচারি আশাকে আশিয়ানের আশা পুরোপুরি ছাড়তে হলো। উদিতা আগের থেকে আরও অনেক ম্যাচিওর হয়েছে। সে এখন পরিপূর্ণ সংসারী নারী। ইলিয়ানাকে আশাদ ডিভোর্স দিয়ে দিয়েছে 1 মাস আগে। আশাদের প্রথম বউ ইলিয়ানার বাবার ওপর মামলা ঠুকে দিয়েছে, কারণ লোভে পড়ে বিবাহিত আশাদের কাছে মেয়েকে বিয়ে দিয়েছেন উনি। আশাদের প্রথম স্ত্রী লন্ডনে ছিল বিধায় 2-3 বছর তারা শান্তিতে কাটিয়েছে, কিন্তু এখন ভদ্রমহিলার স্বামীর কাছে চলে এসেছেন। তাই ইলিয়ানার দিন শেষ। আশাদও তার প্রথম বউয়ের হাতের পুতুল। প্রথম স্ত্রীর কথায় সুরসুর করে ইলিয়ানাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বর্তমানে ইলিয়ানা একজন ডিভোর্সি মেয়ে। সেদিন আশিয়ান ইলিয়ানাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু পরে কি একটা মনে করে মনোভাব পাল্টায় সে, কারণ তার বিশ্বাস ছিল আল্লাহর উপর, এবং আল্লাহ ঠিকই এর বিচার করেছেন। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। প্রবাদটা ইলিয়ানার সাথে অক্ষরে অক্ষরে ফলেছে। আশিয়ানের এতে কোনো আক্ষেপ নেই। সে তার বর্তমান নিয়ে অনেক ভালো আছে। উদিতাই এখন তার জীবনের সব। ভাগ্য করে মানুষ এমন স্ত্রী পায়। আশিয়ানের ব্যবসায়ের এখন আরও উন্নতি হয়েছে। সব কিছু নিয়ে অনেক ভালো আছে সে। মিসেস ইয়াসমিনের পর তাহমিদ আর আশিয়ান জ্বরের কোপে পড়ে। উদিতা দিন রাত আশিয়ানের সেবা করেছে, টাইমলি খাবার খাইয়েছে, ঔষধ দিয়েছে, গা মুছিয়ে দিয়েছে। টানা 4 দিন জ্বরে ভোগ করে সুস্থ হয় আশিয়ান। তাহমিদেরও সেবা যত্নে কোনো ত্রুটি রাখেনি কেয়া। ওরা হসপিটালে বেশি ছিল, তাই দুজনকেই ভাইরাস আক্রমণ করেছে। তাও ভালো, গুরুতর কিছু হয়নি। শক্ত সমর্থ যুবক হওয়ায় এবং অনেক সেবা যত্ন পাওয়ায় দ্রুতই সুস্থ হয়ে উঠেছে 2 ভাই। দেখতে দেখতে 1.5 মাস পার হয়ে গেছে। সময় যে কিভাবে যায় তা টেরই পাওয়া যায় না। সময় তার নিজ গতিতে স্রোতের মতো বয়ে চলে যায়, কারো জন্য থেমে থাকে না। ইদানিং উদিতার প্রচুর বমি ভাব করে, এমনকি কয়েকদিন ধরে বমিও হয়েছে। মাথা ঘোরায় খালি, কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারে না, এমনকি পারফিউমের ঘ্রাণও না। আশিয়ান যখনই পারফিউম লাগাতে যায় তখনই উদিতা নাকে কাপড় দিয়ে বারান্দায় চলে যায়। আশিয়ান তো উদিতার এমন কাণ্ডে হতবাক, কারণ এর আগে উদিতা কখনো এমন করেনি। উদিতার শুধু টক খেতে মন চায়। যত রকমের আচার ছিল বাসায় সব শেয়ার আলিয়া মিলে শেষ করেছে। আলেয়ার বর্তমানে 3.5 মাস চলছে প্রেগনেন্সির। আলেয়াকে সবাই প্রচুর যত্ন করে, দেখে শুনে রাখে তাকে। আগে তো এমনিতেই কোনো কাজ করতো না, এখন তো পানিটাও নিজে ঢেলে খায় না। মেসেজ তারানা যে তাকে সব সময় মুখে তুলে খাবার খাইয়ে দেন, এতটাই স্নেহ করে সবাই তাকে। এরকম শ্বশুরবাড়ি পেতে হলে কপাল লাগে, কপাল। আজ সকালে উদিতা বিছানার উপর শুয়ে আছে। বিছানা ছেড়েও উঠতে মন চাইছে না তার। আশিয়ান আজকে অফিসে যায়নি। এখনও উদিতার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। উদিতা এখন অলস হয়ে গেছে প্রচুর। কিছু করতে গেলেই বিরক্তি চলে আসে। অথচ এই সেই মেয়ে যে সারা দিন সারা বাসায় টই টই করে কাজকর্ম করে। নিজেকে দেখে মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে যায় উদিতা। সে তো আগে এরকম ছিল না, তবে এখন এরকম হয়ে গেল কেন? উদিতা আশিয়ানের চুল নিয়ে নাড়াচাড়া করছে এক মনে। এমন করাই আশিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে উদিতার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার উদিতা? এমন করছো কেন? ঘুমাতে দাও প্লিজ। আমার কিচ্ছু ভালো লাগছে না। তাহলে বাইরে গিয়ে হাঁটো, নয়তো তোমার বাগানে যাও, দেখবে ভালো লাগবে তোমার। এসব কিছু করতে ভালো লাগছে না। আশিয়ান এবার উদিতার থুতনি ধরে বলল, তাহলে এইভাবে শুয়ে থাকো আর আমার মাথায় হাত বুলিয়ে দাও। উদিতা আশিয়ানকে কিছু বলতে যাবে তখনই ওর পেট মোচড় দিয়ে গা গুলিয়ে উঠল। ওয়াক ওয়াক করতে করতে আশিয়ানকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো সে বেসিনে। আশিয়ান অবাক হলো অনেক। হঠাৎ কি হলো মেয়েটার? আশিয়ানও বিছানা ছেড়ে উঠে দ্রুত উদিতার কাছে গিয়ে উদিতাকে ধরে পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলো। বমি করতে করতে উদিতা ক্লান্ত, শরীরের শক্তি সব উধাও হয়ে গেছে আর বমি করে। আশিয়ান উদিতাকে আগলে ধরে তার চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে কোলে নিয়ে বিছানায় এনে তাকে শোয়ালো। উদিতা একদম নেতিয়ে গেছে একবার বমি করে। আশিয়ান উদিতার গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, এই বউ, হঠাৎ কি হলো তোমার?
উদিতা কিছু না বলে পানি খেতে চাইলে আশিয়ান তাকে ধরে যত্ন সহকারে পানি খাইয়ে দিল। উদিতা আবারও ধপ করে শুয়ে চড়ে চড়ে শ্বাস নিতে লাগলো। আশিয়ান ব্যস্ত হয়ে পড়ে উদিতার জন্য। সে বুঝতে পারছে না হুট করে উদিতার কি হলো। কি হয়েছে তোমার সোনা? হঠাৎ বমি করলে কেন? জানি না, আমার গা গোলাচ্ছে, শুধু বমি ভাব হচ্ছে। ডক্টরের কাছে যাবে? না, এমনিতেই ঠিক হয়ে যাব। আশিয়ান উদিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার মাথায় একবারও আসেনি যে উদিতা প্রেগনেন্ট হতে পারে। আশিয়ান হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে উদিতার জন্য খাবার নিয়ে এলো। উদিতা বিছানায় শুয়ে আছে আগের মতো। আশিয়ান উদিতাকে মুখে তুলে খাবার খাইয়ে দিল। তারপর নিচে নাস্তা করে নিল। খাওয়ার পর উদিতার শক্তি ফিরে এলো যেন। এখন কিছুটা ভালো লাগছে তার। আশিয়ান উদিতাকে নিয়ে নিচে নেমে এলো। বাসায় আজ কম বেশি সবাই আছে। শুধু মিস্টার মোর্শেদ, মিস্টার এনামুল 15 দিনের জন্য দেশের বাহিরে গিয়েছেন ব্যবসায়ের কাজে। তাহমিদ আর তামজিদ অফিসের কাজে বিজি। বাকিরা বাসায় আছে। তাসকিন সোফায় বসে আলিয়াকে ফল খাওয়াচ্ছে। উদিতাকে নিয়ে আশিয়ান অপর একটা সোফায় বসলো। টি টেবিলের ওপর ফল আর চাকু রাখা আছে। আশিয়ান চাকু হাতে নিয়ে একটা আপেল কেটে উদিতাকে দিল। উদিতা প্রথমে না করলেও আশিয়ানের ধমকে আপেলের পিস নিয়ে খেতে লাগলো। কেয়া কফি বানিয়ে নিয়ে এসে সোফায় বসলো। এনা এসে একে একে সবার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে নিজেও একটা মগ নিয়ে সোফায় বসে পড়ে। উদিতা কফি না খেয়ে আলিয়ার মতো ফল খাচ্ছে। ভালোই লাগছে ফল খেতে। উদিতা সবার সাথে কথা বলতে বলতে প্রায় অর্ধেক ফল খেয়ে সাবার করে ফেলেছে। আশিয়ান হতবাক হয়ে তাকিয়ে আছে উদিতার দিকে। আশিয়ানের এমন তাকানোতে হুঁশ ফেরে উদিতার। এতক্ষণে খেয়াল করে দেখে যে সে বহুত খেয়ে ফেলেছে, তবুও যেন আরও খেতে পারবে এমন অবস্থা। বেয়াক্কেলের মতো হেসে লাস্ট একটা আঙ্গুর নিয়ে মুখে পুরে দিল সে। আশিয়ান উদিতার কপালে হাত ছুঁয়ে দিল। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, তোমার শরীর ঠিক আছে তো উদিতা? কি হয়েছে তোমার? তুমি তো কখনোই এত ফল খাও না। জোর করেও তো তোমাকে খাওয়ানো যায় না। উদিতা হাতে হাত ঘষে আমতা আমতা করে বলল, কি জানি, মাঝে মাঝে খালি খেতে ইচ্ছে করে। না থাক, পেট ভরে গেছে। আশিয়ান কেমন করে যেন তাকালো উদিতার দিকে। উদিতার এমন অদ্ভুত বিহেভিয়ারের জন্য সন্দেহ হচ্ছে তার। তাসকিনের কথায় বাস্তবে ফিরে এলো সে। মাথা থেকে ছেড়ে ফেলে দিল সন্দেহটা। আশু, যাবি আজকে হাতিঝিল? কিসের জন্য? এমনি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে আসলাম। আশিয়ান গম্ভীর কণ্ঠে বলল, বাচ্চাদের মতো কথা বলিস তাসু। তোর বউ প্রেগনেন্ট। ফালতু আড্ডায় সময় না কাটিয়ে এই সময়টা নিজের স্ত্রীকে দে, ভালো হবে। আর বেড়াতে ইচ্ছে করলে সামনের লেনগুলো থেকে আলিয়াকে নিয়ে হেঁটে আয়, এতে আরও ভালো হবে। মিসেস ইয়াসমিন এবার এসব প্রসঙ্গ বাদ দিয়ে আশিয়ানকে উদ্দেশ্য করে বললেন, কি শুনবো আম্মু? মিসেস ইয়াসমিনের কথা শুনে তাসজিদের বিষম লেগে গেল। এনা ঠাস ঠাস করে তাসজিদের মাথায় বাড়ি মারল বিষম নামার জন্য। তাসজিদ কটমট করে এনার দিকে তাকালো। এনা দাঁত কেলিয়ে একটা হাসি দিল। আশিয়ান অবাক হয়ে গেছে মায়ের কথা শুনে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি এসব? তাসজিদ কোন মেয়েকে পছন্দ করে? আশিয়ান এবার তাসজিদের দিকে তাকালো। তাসজিদ ভয়ে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আশিয়ান আবারও বলল, ভাবি, তিশানা মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। তবে এসব কেমনি কি? কি জানি ভাই, আমিও বুঝতে পারছি না আসলে। এসব আমার দেবরের কুকীর্তি।
আমি নিজেও জানতাম না তাদের ব্যাপারে। তবে তিশা আমার ছোট বোন হেনার কাছে ধরা পড়ে যাওয়ায় সব খুলে বলেছে। হেনা পরে আমাকে জানালো গতকাল। কিরে তাসজিদ, কি শুনছি এসব? আরে বাস, অবশেষে তানজিস মিয়া দেখা যায় ডুবে ডুবে জল খাচ্ছেন। হ্যাঁ, কি ব্যাপার? তাসজিদ পড়েছে মাইনকার ছিপায়। এরা পচিয়েই ছাড়বে তাকে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। মনে মনে বলছে, এই যে ধরনী মাটি ফাঁক হও, আমি সেখানে ঢুকে যাই। তো এখন কি করার আম্মু? বাবা জানে তোমার ছোট ছেলের প্রকৃতির কথা? তাসজিদ খুশিতে লুঙ্গি ডান্স দিচ্ছে মনে মনে। এত খুশি সে জীবনেও হয়নি। তার আম্মু কত ভালো, কি সুন্দর, কোনো আন্দোলন ছাড়াই রাজি হয়ে গেছেন। একটা বকাও খায়নি এই বিষয় নিয়ে। ভালো হবে। আরও বেশ কিছুক্ষণ গল্প করলো সবাই বসে বসে। উদিতার আবারও গা গোলাচ্ছে, তাই সে বসা থেকে উঠে রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়েই গড়গড় করে বমি করে দিল। আশিয়ান উদিতার ফ্যাকাশে চেহারা দেখে পিছু পিছু রুমে এসে দেখল উদিতা সকালের মতো এবারও বমি করছে। আশিয়ান চিন্তিত হয়ে পড়ল উদিতাকে নিয়ে। এত বমি করার কারণটা কি? বদহজম হয়েছে না অন্য কিছু? উদিতা আবারও নেতিয়ে গেছে বমি করতে করতে। আশিয়ান কোলে নিয়ে পানি খাইয়ে আবারও উদিতাকে বিছানায় শুইয়ে দিল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, বমি কি আজকেই হচ্ছে নাকি আগে থেকে এই সমস্যা? বেশ কিছুদিন ধরে এমন হচ্ছে, বমি বমি ভাব করে সব সময়, বিশেষ করে ভাত খাওয়ার সময়। বমিও হয়েছে বেশ কয়েকবার। নাকে খালি ওঠভট গন্ধ এসে লাগে। বুঝতে পারি না এমন কেন হচ্ছে। আশিয়ানের এবার সন্দেহটা আরেকটু গাঢ় হয়। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার কি এই মাসে পিরিয়ড হয়েছে? এসব কি জিজ্ঞেস করছেন আপনি উল্টাপাল্টা, বেশরম লোক। তুমি বলো তো, আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি, এখন ফাজলামি করার মুডে নেই। উদিতা মুখ গোমড়া করে জবাব দিল, 2 মাস ধরে হচ্ছে না, জানি না কেন। আমার ভয় লাগছে অনেক, মনে হচ্ছে মরার সময় চলে এসছে। নয়তো এসব কি হচ্ছে আমার সাথে বলুন তো। বোকা মেয়ে, আসলেই তুমি হাদা। শুয়ে থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। কোথায় যাচ্ছেন? ফার্মেসিতে। নো মোর কোয়েশ্চেন, ওকে? এই বলে আশিয়ান মুখে মাস্ক লাগিয়ে হুডিওয়ালা জ্যাকেট পরে রুম থেকে বেরিয়ে চলে গেল। উদিতাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ দিল না। উদিতা শুয়ে রইল আগের মতো। প্রায় 15 মিনিট পর আশিয়ান ফিরে এলো একটা প্যাকেট হাতে। আশিয়ানকে দেখে উদিতা উঠে বসলো। উদিতার হাতে প্যাকেটটা এগিয়ে দিল আশিয়ান। উদিতা প্যাকেট খুলে এর ভিতর আরও 5টা ছোট ছোট প্যাকেট পেল। আশিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এসব কিসের প্যাকেট? প্রেগনেন্সি কিট। বুঝলাম না। একটু পর বুঝতে পারবে, এখন টেস্ট করে দেখো আমার সন্দেহ সঠিক কিনা। আশিয়ানের কথা উদিতার মাথার ওপর দিয়ে গেল। সে কিছুই বুঝতে পারেনি আশিয়ানের কথা। আশিয়ান নিয়ম অনুযায়ী প্রেগনেন্সি কিট দিয়ে উদিতাকে টেস্ট কিভাবে করতে হবে তা বুঝিয়ে দিল। উদিতা আশিয়ানের কথা মতো 3টে স্টিক নিয়ে টেস্ট করলো। তারপর স্টিকগুলো আশিয়ানের হাতে এনে দিল। আশিয়ান স্টিক 3টির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। 3টে স্টিকেই 2টো করে লাল রেখা স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রেগনেন্সি পজিটিভ, মানে উদিতা মা হতে যাচ্ছে। আশিয়ানের চোখ জোড়া ছলছল করে ওঠে আনন্দে। স্টিক 3টি হাতে রেখেই উদিতাকে জড়িয়ে ধরে সে। উদিতা বুঝতে পারল না কিছু। আশিয়ানের পিঠে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কিছু তো বলুন। আমি গোলক ধাঁধায় আছি মনে হচ্ছে। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলে ওঠে, তুমি মা হতে যাচ্ছ উদিতা, তোমার পেটে আমার সন্তান বেড়ে উঠছে।
আশিয়ানের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে যেন উদিতা। তার বিশ্বাস হচ্ছে না আশিয়ানের কথা। আবারও জিজ্ঞেস করলো, কি বললেন আপনি? আবার বলুন প্লিজ। আশিয়ান এবার টেবিলের উপর কিটগুলো রেখে উদিতার কোমর জড়িয়ে ধরে উপরে তুলল। আশিয়ানের মাথা বরাবর উদিতার মাথা হতেই উদিতার কপালের সাথে কপাল লাগায় সে। হাসি মুখে বলে ওঠে, আমাদের পিছিয়ে একটা বেবি আসবে অদিতা, সে তোমাকে আম্মু ডাকবে আর আমায় ডাকবে বাবা। বুঝতে পারছো তুমি? আমার অনেক খুশি লাগছে অদিতা, তুমি আমাকে অনেক বড় একটা খুশির খবর দিলে। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। খুশিতে উদিতা কেঁদে দিয়েছে। এতদিন বাচ্চার জন্য মাথা খেয়েছে আশিয়ানের, আর আজ সেই স্বপ্নটা পূরণের পথ পেয়ে গেছে। উদিতা আশিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, উফ, আমার অনেক বেশি আনন্দ হচ্ছে এই কথাটা শুনে। আমিও মা হব। ইস, কি যে ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে আমার ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য। সারা বাসায় এতক্ষণে উদিতার প্রেগনেন্ট হওয়ার কথা ছাউর হয়ে গেছে। মিসেস ইয়াসমিন খুশিতে আত্মহারা হয়ে উদিতাকে বুকে নিয়ে কপালে স্নেহের পরশ বুলিয়ে দিয়েছেন। সাথে ওনার শাশুড়ি মায়ের দেওয়া স্বর্ণের একজোড়া বালা উদিতার হাতে পরিয়ে দিলেন তিনি। আশিয়ানকে বললেন উদিতাকে নিয়ে হসপিটালে গিয়ে চেক আপ করাতে। হসপিটাল থেকে আসার পর বাকি সবাইকে খুশির খবর দেওয়া হবে। বাসার সবাই ভীষণ খুশি। একসাথে দুটো বাচ্চা আসতে চলেছে তাদের বাসায়। এর থেকে খুশির খবর আর কি হতে পারে। মিসেস ইয়াসমিনের কথা মতো আশিয়ান উদিতাকে নিয়ে হসপিটালে চলে এলো চেক আপ করানোর জন্য। ডক্টর উদিতাকে টেস্ট করতে দিলেন। টেস্ট করার 1 ঘন্টা পর রিপোর্ট দেখে ডক্টর বললেন উদিতা 1.5 মাসের প্রেগনেন্ট। আশিয়ানকে ডক্টর উদিতার ব্যাপারে বললেন, ওনার বয়সটা অনেক কম, এই সময় বাচ্চা না নেওয়াটাই ওনার জন্য ভালো হতো। তবে আশা করছি তেমন একটা অসুবিধা হবে না। আমি যে চার্টটা দিয়েছি সেটা অলওয়েজ ফলো করবেন। খাওয়া দাওয়ায় কোনো গাফিলতি যেন না হয় সেটা খেয়াল রাখবেন। আর কোনো রকম ভারী কাজ করা নিষেধ, কারণ এতে বাচ্চার ক্ষতি হবে। ফলমূল আর শাকসবজি বেশি করে খাওয়াবেন। কয়েকটা ওষুধের নাম প্রেসক্রাইব করে দিয়েছি, সেইগুলো টাইমলি খাওয়াবেন। মাসে মাসে চেক আপ করাতে নিয়ে আসবেন। ওকে ডক্টর, আমি ওকে সবসময় আগলে রাখবো, সব কিছু মেনে চলবো। ওনার প্রতি একটু বেশি খেয়াল রাখবেন, কারণ উনি বাচ্চা নেওয়ার মতো তেমন একটা ম্যাচিওর হননি, তা বোঝাই যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন আমার কথা। তবে এইসবগুলো অ্যাডভাইস মেনে চললে আশা করি কোনো প্রবলেম হবে না। এতে মা ও শিশু দুইজনেই ভালো থাকবে। জি ডক্টর, অনেক ধন্যবাদ আপনাকে। মেনশন নট মিস্টার চৌধুরী, ইটস মাই ডিউটি। উদিতা চুপচাপ শুধু তাদের কথা শুনে গেছে। সব কথা শুনে উদিতা বুঝতে পারল কথায় কথায় আশা করি বলাটা ডক্টরের মুদ্রা দোষ। উদিতা নিজেই নিজের উপর বিরক্ত। কী সব উল্টো পাল্টা চিন্তাভাবনা তার মাথার ভিতর ঘুরছে। আশিয়ান জানতে পারলে হয়তো তাকে পাগল ছাড়া আর কিছু বলবে না। আশিয়ান উদিতাকে নিয়ে ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে ফার্মেসিতে গিয়ে ঔষধ কিনল। তারপর গাড়িতে উঠে বসে গাড়ি ড্রাইভ করে একটা সুপার শপে এসে নামল সে। উদিতাকে সাথে নিয়ে সেখান থেকে উদিতার জন্য মাদার হরলিক্স, দুধের প্যাকেট, কর্নফ্লেক্স আরও কত কী কেনাকাটা করলো। একটা আচারের স্টলের সামনে দাঁড়িয়ে উদিতা আশিয়ানকে বলল তাকে আচার কিনে দিতে। আশিয়ান উদিতাকে বেশ কয়েক ধরনের আচার কিনে দিল। উদিতা গাড়িতেই আচার খাওয়া স্টার্ট করে দিয়েছে। আশিয়ান তো বারবার উদিতার দিকে তাকাচ্ছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে তার প্রাণপ্রিয়া স্ত্রী মা হতে যাচ্ছে। বাসায় এসে পৌঁছানোর পর উদিতার ব্যাপারে সব কিছু খুলে বলল আশিয়ান সবাইকে। সবাই আনন্দের জোয়ারে ভাসছে। খুশির ঠেলায় আশিয়ান নিচে মাহবুবকে দিয়ে প্রায় 20 কেজির মতো মিষ্টি এলাকায় বিতরণ করলো। আর 60 কেজিরও বেশি মিষ্টি এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করলো। এতক্ষণে বাংলাদেশের সবাই প্রায় জেনে গেছে যে আশিয়ান বাবা হতে যাচ্ছে, তার স্ত্রী প্রেগনেন্ট। এরকম একটা সুখবর পেয়ে উদিতার বাবা, মা, ভাই বোন ওরা আশিয়ানদের বাসায় আসতে দেরি করলেন না।
মিসেস আনিতা তো মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন খুশিতে। মিস্টার মুর্শিদ আর মিস্টার এনামুল সাংঘাতিক খুশি হয়েছেন উদিতার মা হবার কথা শুনে। ওনারা 2-1 দিন পরই বাসায় আসছেন, আর উদিতা তো খুশিতে মনে মনে লাফাচ্ছে। তার ভাবতেই এত ভালো লাগছে যে তার নিজেরও একটা ছোট্ট বেবি হবে। পিচ্চিটাকে সব সময় সে কোলে নিয়ে রাখবে। আরও কত কি, এখন থেকেই চিন্তা ভাবনার শুরু। রাতে আশিয়ান রুমে আসেনি এখনো। উদিতা একটা কালো রঙের জর্জেট শাড়ি পরেছে, সাথে হাফ হাতার সুতি ব্লাউজ। ব্লাউজের পিছন দিক অনেক বড় আর দুটো ফিতা দেওয়া। চুলগুলো ছেড়ে রেখেছে সে, সাথে চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক লাগালো সে। তার ইচ্ছে আজ আশিয়ানকে পাগল বানাবে। উদিতা সেজে গুছে নতুন বউয়ের মতো বিছানার ওপর বসে আছে। একটু পর আশিয়ান রুমে ঢুকে দরজা লক করলো। বিছানার ওপর বসা উদিতার দিকে চোখ পড়তেই তার হার্টবিট মিস হলো যেন। এত অ্যাট্রাকটিভ অবস্থায় উদিতাকে দেখতে পাবে ভাবতে পারেনি সে। ধীর পায়ে উদিতার দিকে এগিয়ে আসতে লাগে আশিয়ান, যেন সে একটা ঘোরের মধ্যে আছে। উদিতা লজ্জা পেয়ে অন্য দিকে তাকালো। আশিয়ানের ওই মাতাল চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না সে। আশিয়ান উদিতার একদম কাছে এসে দাঁড়িয়ে উদিতার চুল আলতোভাবে পিছন থেকে মুঠো করে ধরল। উদিতা এবার তাকায় আশিয়ানের দিকে। আশিয়ান মাথা নিচু করে ঠোঁট ডুবিয়ে উদিতার কপালে একটা চুমু খেয়ে নাকের ডগায় ঠোঁট ঘষল। তারপর ঠোঁটের কোণে গভীর একটা চুমু খেলো সে। উদিতা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে আশিয়ানের আদরগুলো অনুভব করছে। আশিয়ান নেশা লাগানো কণ্ঠে বলল, আমার টুকটুকে বউটা দেখা যায় আমাকে নিজের রূপের জালে ফাঁসিয়ে মেরে ফেলতে চায়। কি ব্যাপার সুন্দরী, দিন দিন দেখা যাচ্ছে আমার বউটা অতিরিক্ত আগুন সুন্দরী হয়ে গেছে। আশিয়ানের এমন কথা শুনে উদিতা লজ্জায় লাল হয়ে গেল। আশিয়ান মুচকি হেসে উদিতাকে কোলে তুলে নিল। উদিতা আশিয়ানের গলা জড়িয়ে ধরে পড়ে যাওয়ার ভয়ে। আশিয়ান উদিতার নাকের সাথে নাক ঘষে প্রশস্ত হাসল। তারপর এগিয়ে গেল বারান্দার ছাদ লক্ষ্য করে। বারান্দায় খোলামেলা অংশে দাঁড়িয়ে আশিয়ান উদিতাকে কোল থেকে নামিয়ে দিল। তারপর আশিয়ান উদিতার সামনে হাঁটু গেড়ে বসে উদিতার পেটের উপর থেকে আঁচলটা সরিয়ে ধবধবে ফর্সা পেটের দিকে তাকালো। উদিতার কোমর জড়িয়ে ধরে পেটে ঠোঁট ডুবিয়ে ছোট ছোট চুমু দিতে লাগলো সে। উদিতা কেঁপে ওঠে আশিয়ানের এমনতর স্পর্শে। আঁকড়ে ধরে আশিয়ানের চুল, পেট থেকে মুখ সরিয়ে সেখানে হাত বুলিয়ে দিয়ে আশিয়ান উদিতার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু ফিল করতে পারো উদিতা? ঠিক এই জায়গায় তোমার আর আমার একটা ছোট্ট অংশ বেড়ে উঠছে। আমাদের দুজনের ভালোবাসার অংশ, আমাদের সন্তান। তুমি জানো না উদিতা, আমি ঠিক কতটা হ্যাপি। তোমাকে আমি ভাষায় বোঝাতে পারবো না আমার আনন্দের কথা। অবশেষে সবার মতো আমিও বাবা হব, আমাকেও কেউ বাবা বলে ডাকবে। আই এম সো হ্যাপি উদিতা, আই এম সো হ্যাপি। খুশিতে আশিয়ানের চোখ জোড়া চকচক করছে। স্বামীর খুশি দেখে উদিতা নিজেও প্রচণ্ড খুশি। উদিতা নিচু হয়ে আশিয়ানের কপালে ও গালে চুমু খেলো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো আশিয়ানের মতো একজন লাইফ পার্টনারকে নিজের জীবনে পাইয়ে দেওয়ার জন্য। আশিয়ান উদিতার পেটে আর একটা চুমু খেয়ে বসা থেকে দাঁড়ালো। উদিতা আশিয়ানের গলা জড়িয়ে ধরে তার পায়ের ওপর নিজের পা রেখে ভর দিয়ে দাঁড়িয়ে আশিয়ানের নাকের সাথে নাক ঘষে বলল, জানেন, আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একটা মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এখন আপনার সন্তানের মাও হতে যাচ্ছি। আমারও ভীষণ খুশি লাগছে। আমারও একটা ছোট্ট বাচ্চা হবে। তাকে কোলে নিয়ে আমি হাঁটবো, তাকে ঘুম পাড়াবো, তাকে নিজের হাতে খাওয়াবো। আমার ইচ্ছেটা যে আল্লাহ এত জলদি পূরণ করবেন ভাবিনি আমি। উদিতার কথা শুনে আশিয়ান হাসল। উদিতা তো কিউট করে ইঁদুরের দাঁত বের করে একটা হাসি দিল আশিয়ানের দিকে তাকিয়ে। আশিয়ান উদিতার হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল। উদিতা আশিয়ানের দিকে স্বপ্নীল চোখে তাকিয়ে আছে। আশিয়ান উদিতার গালে চুমু দিয়ে আবারও গেয়ে ওঠে।
উদিতা হাসি মুখে আশিয়ানের গালের ঘন কালো খোঁচা খোঁচা চাপদারিতে হাত বোলাচ্ছে। আশিয়ান উদিতাকে কোলে নিয়ে রকিং চেয়ারে বসে গল্পের ছুলি নিয়ে বসল। গল্পটা হচ্ছেই তাদের অনাগত সন্তানকে নিয়ে। উদিতা আশিয়ানকে বলছে। আমি চাই আমার একটা ছেলে হোক। আশিয়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো। কেন? মেয়ে হলে সমস্যা কোথায়? সমস্যা আছে তো, মেয়ে হলে সে আমার থেকে আপনাকে বেশি ভালোবাসবে। এর জন্যই আমি চাই আমার একটা ছেলে হোক। হুমা, এটা কেমন কথা? বাচ্চারা তার মা বাবা উভয়কেই সমান ভালোবাসে। মোটেই না, সব মেয়েরাই তার বাবাকে মায়ের থেকে বেশি ভালোবাসে। যেমন আমি আমার আব্বুকে প্রচণ্ড ভালোবাসি। আব্বু আমার সব কিছু। এরপর এনা আপুর কথাই বলি, বাবাকে আপু সবচাইতে বেশি ভালোবাসে। আর ছেলেরা তাদের মাকে অনেক ভালোবাসে। যেমন আমার ভাইয়া, আপনি, বড় ভাইয়া, ছোট ভাইয়া। আপনাদের বাবার প্রতিও এত টান নেই যতটা আপনারা মায়ের জন্য পাগল। আমি আপনাকে অনেক শক্ত মনের ব্যক্তি মনে করতাম, কিন্তু সেই আপনি মায়ের অসুস্থতায় পাগলের মতো কান্না করছিলেন। তো এখন যদি আমার ছেলে হয় তাহলে সেও আমাকে এরকম করে ভালোবাসবে, বুঝলেন? বাপরে, কি লজিক! তবে ছেলে হোক আর মেয়ে হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আল্লাহ খুশি হয়ে যা দিবেন তাতেই আমি সন্তুষ্ট। বুঝলে পিচ্চির আম্মু? বুঝলাম। তো ছেলে হলে কি নাম রাখা যায় বলুন তো? আগে হোক, তারপর বলি। না, এক্ষুনি বলবেন। ওকে, আমাদের দুজনের নাম মিলিয়ে দিয়ান তায়েব চৌধুরী হলে কেমন হয়? ওয়াও, অনেক সুন্দর নাম বলেছেন আপনি। আমাদের ছেলের নাম তাহলে এটাই রাখবো। আর মেয়ের নাম? আমার কেন যেন মনে হচ্ছে মেয়ে হবে না, তাই মেয়ের নামটা এখন রাখার দরকার নেই। হ্যাঁ, ইউর উইশ। এখন চলো ঘুমাবো দুজন। এই বলে আশিয়ান উদিতাকে কোলে নিয়ে রুমে চলে গেল। উদিতাকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করিয়ে বলল। যাও, ঢিলা ঢালা কিছু পরে আসো। এখন থেকে ঢিলা ঢালা জামা পরবে। আমি তোমার জন্য বড় গেঞ্জি, মেক্সি এসব কিনে নিয়ে আসবো কালকে। যাও, চেঞ্জ করে আসো। আশিয়ানের কথা মতো উদিতা একটা ঢিলা গেঞ্জি আর একটা প্লাজো পরে আসলো। আশিয়ান বারান্দার ডোর লক করে এসে বিছানায় শুয়ে পড়ে। উদিতা আসতেই আশিয়ান দুহাত প্রশস্ত করে উদিতাকে কাছে আসার আহ্বান জানালো। উদিতা বাতি নিভিয়ে দিয়ে আশিয়ানের বুকে মুখ গুজে শক্ত করে দুহাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। আশিয়ান বিড়াল ছানার মতো উদিতাকে আলতোভাবে চাপটে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নিশ্চিন্তে দুচোখ মুদল। উদিতা হলো তার পরাণ পাখি, তার কলিজার টুকরো পিচ্ছি বউ। এভাবেই দিনের পর দিন যেতে লাগে। আশিয়ান উদিতার জন্য অফিস যাওয়া বাদ দিয়ে দিয়েছে। অফিসে এসে বিকেলের দিকে উদিতা যখন ঘুমিয়ে থাকে তখন গিয়ে চেক করে আসে। মাঝে মধ্যে দরকারি কোনো কাজ যেটা আশিয়ানকে ছাড়া সম্ভব নয়, তখন উদিতাকে মিসেস ইয়াসমিনের কাছে গছিয়ে দিয়ে কাজে যায়। আবার কাজ শেষ হতেই ঝটপট ফিরে আসে। ছেলের এমন পাগলামি দেখে মিসেস ইয়াসমিন হাসেন। উদিতাকে নিয়ে সে মারাত্মক পসেসিভ। আশিয়ান নামাজ পড়ে মসজিদ থেকে আসার পর উদিতা নামাজ আদায় করে আর আশিয়ান তার পাশে বসে থাকে। উদিতাকে রান্নাঘরের কাছেও যেতে দেয় না সে। উদিতা যখন বমি করে তখন আশিয়ান উদিতাকে শক্ত করে ধরে রাখে। মাঝে মধ্যে উদিতাকে নিয়ে সে বাইরে হাঁটতে যায়। মাঝরাতে উদিতার যখন খিদে পায় তখন আশিয়ান নিজে তার জন্য খাবার তৈরি করে আনে। উদিতার যখন চা খেতে চায় তার সাথে সাথে হাজির করে সে। আর সারাদিনে একটু পরপর খাবার খাওয়ায় সে উদিতাকে, জোর করে হলেও। ফলমূল তো আছে, সকালে আর রাতে মাদার সরলিক্স, বিকালে দুধ ডিম। উদিতার শরীরে যাতে রক্তের কোনো ঘাটতি না থাকে এজন্য দুদিন পর পর কবুতরের মাংস, কোয়েল পাখির মাংস এসব খাওয়া বাধ্যতামূলক। উদিতা মাঝে মধ্যে আশিয়ানের উপর রাগ করে বসে থাকে, কারণ আশিয়ান তাকে এক খাওয়ার উপরই রাখে সারাদিন। এতে উদিতা আগের থেকে আরও গোলুমলু হয়ে গেছে। উদিতার এখন 5 মাস চলছে। পেট অনেকটাই বড় হয়েছে তার।
যদিও তার পর্দা করার কারণে বাইরের ও বাসার কেউ তার পেটের সাইজ বুঝতে পারে না। দেখতে দেখতে কিভাবে যে 5 মাস হয়ে গেছে তার প্রেগনেন্সির, সেটা ভাবতেও অবাক লাগে উদিতার। এখন বাচ্চার অস্তিত্ব সে স্পষ্ট টের পায়। অনেক ভালো লাগে তার যখন আয়নার সামনে দাঁড়িয়ে পেটের উপর হাত বলিয়ে নিজের বাচ্চাটার অস্তিত্ব অনুভব করে সে। আশিয়ান তো উদিতাকে মোটেও চোখের আড়াল করে না। আশিয়ানের অনুমতি ছাড়া ওয়াশরুমেও যেতে পারে না সে। ওয়াশরুমে গেলে দরজা লক করার নিষিদ্ধ তার জন্য। এতটাই কঠোর আশিয়ান উদিতার প্রত্যেকটা বিষয় নিয়ে। আলেয়ার এখন 7 মাস চলে। আলট্রা করে দেখা গেছে তাদের মেয়ে হবে। তাসকিন তো খুশিতে শেষ। তবে সে আশিয়ানের মতো বউয়ের এত খেয়াল রাখতে পারে না। অফিস যেতে হয়, তাই আলেয়ার খেয়াল মিসেস তারানাই রাখেন। বাসার রান্না বান্নার সব কেয়াই সামলায়। তারিন সে তার মতো আছে। কোনো কিছু নিয়ে কোনো হেলদোল নেই। বাসার কেউ মরুক আর বাঁচুক এতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। আশিয়ান প্রতি মাসে উদিতাকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করায়। উদিতাকে গোসলও সে নিচে করিয়ে দেয়। উদিতা আশিয়ানের এত কেয়ার করার কারণে পুরোপুরি অতিষ্ঠ। কিন্তু আশিয়ানের এসবের দিকে কোনো নজর নেই। সে তার বউয়ের কেয়ার করতে ব্যস্ত। রাতে ঘুমানোর সময় আশিয়ান উদিতার ফোলা পেটে হাত বুলিয়ে চুমু খায়। বাচ্চার সাথে আদুরে কণ্ঠে কথা বলে। উদিতা আশিয়ানের এসব পাগলামি দেখে খিলখিল করে হাসে। আশিয়ান মুগ্ধ নয়নে তার নাদুস নুদুস সুন্দরী প্রিয়তমার দিকে তাকিয়ে রয়। উদিতার যখন প্রেগনেন্সির 7 মাস চলে, আশিয়ান উদিতাকে হসপিটালে নিয়ে যায় আলট্রা করাতে। মহিলা ডক্টর উদিতার পেটে চেলি লাগিয়ে উদিতাকে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাতে বলেন। Marked a location.